তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এক্সেপশন হ্যান্ডলিং। এখন এই যে দেখেন, আমরা যদি এখানে বলি যে ইফ ইউ লুক এট দিস কোড, দেখা যায় তো না? জি স্যার। হ্যাঁ, তো এখানে আমরা কি করছি? আমরা একটা ডিভিশন পারফর্ম করছি, সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি। যদি এ বি ফ্লোট হয় তাহলে কাস্টিং এর প্রয়োজন নাই, কিন্তু এ বি যদি ইন্টিজার হয় তাহলে এই ক্ষেত্রে আমরা এ কে কাস্ট করেছি। আপনি চাইলে বি কেও করতে পারতেন, দুইটাকেও করতে পারতেন। অ্যাটলিস্ট যে কোনো একটাকে ফ্লোটে কাস্ট করতে হবে। না হলে কি হবে, এ বি দুইটাই যদি আমার ইন্টিজার হয়, ইট উইল বি অ্যান ইন্টিজার অ্যারিথমেটিক। নাও ইন্টিজার অ্যারিথমেটিক কি করে? ফ্র্যাকশন পার্টটাকে সে ডিসকার্ড করে। সো 10 ডিভাইডেড বাই 3 আপনি যদি এটাকে কাস্ট না করেন, সি উইল বি 3। ওকে, ইভেন দো সি ফ্লোট, সি উইল বি 3.0, বাট অ্যাকচুয়ালি তো ইট শুড বি 3.33। তো কাজেই ফ্লোটিং পয়েন্ট ডিভিশন হতে হবে, নট ইন্টিজার ডিভিশন। সো সেই জন্য ওয়ান অফ দ্য অপারেন্ড, either numerator or denominator, has to be float or double to make it floating point arithmetic. So this statement is typically looks okay. এবং এইখানে যদি আমরা এটাকে এক্সিকিউট করি, most cases it will be executed. So এখানে কিন্তু আমার কোনো সিনট্যাক্স এরর নাই, রাইট? লজিক্যাল এরর নাই, আমরা ধরে নিচ্ছি। সো আমরা এ বি ইউজারের কাছ থেকে নিচ্ছি স্ক্যানার দিয়ে, স্ক্যানার ডট নেক্সট ইন্ট। সো এস হচ্ছে আমাদের স্ক্যানার হ্যান্ডেল অবজেক্ট। সো next int. So we get to integer from keyboard. Now what could be the problem here in this line? বলেন তো দেখি, যদি হয় কি প্রবলেম হতে পারে রান করার সময়? জি বলেন। Is there any syntax error? এখানে কি কোনো সিনট্যাক্স এরর আছে? এখানে কোনো সিনট্যাক্স এরর আছে এই লাইনটাতে? রেসপন্স করেন। রেসপন্স না করলে তো আমি আগাতে পারবো না। Is there any syntax error in this line, last line? Nobody is here. So আমি এখানে পজ দিয়ে বসে থাকি। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো আগানো যাবে না। হ্যাঁ, এই যে সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, এই লাইনটা কি ঠিক আছে? Yes, sir. তো তাহলে আমরা যদি এখানে এ আর বির ভ্যালু কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি। তো কিন্তু যদি কোনো কারণে বি 0 হয়, কারণ এটা তো ইউজার ইনপুট, ইউজার তো বি 0 দিতেই পারে, তখন কি হবে? সির ভ্যালু ডিভিশন বাই 0। ডিভিশন বাই 0 মানে আনডিফাইন্ড।
তো আনডিফাইন্ড ভ্যালু তো একটা ইন্টিজারে বা ফ্লোটে রাখা যায় না, কাজে তখন আপনার এক্সেপশন হয়ে যাবে। তো এটা হলো এক্সেপশন, কোনো সিনট্যাক্স এরর নাই, লজিক্যাল এররও নাই, বিকজ ইউ আর trying to divide two numbers, so the statement is syntactically correct, logically correct, and most cases এটা কাজও করবে, কারণ জেনে শুনে কে ডিনোমিনেটর 0 দিবে, কারণ আমরা সবাই জানি 0 দিয়ে তো ডিভাইড করলে আনডিফাইন্ড হয়ে যায়। কিন্তু তারপরেও যেহেতু এটা ইউজারের হাতে, বাই চান্স যদি দিয়ে ফেলে তখন কিন্তু এটা ক্র্যাশ করবে। সেটাই হচ্ছে এক্সেপশন। বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, তো যে স্টেটমেন্ট থেকে আমার এক্সেপশনটা হতে পারে, উই কল ইট ক্রিটিক্যাল স্টেটমেন্ট। তাহলে যে সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, ইটস এ ক্রিটিক্যাল স্টেটমেন্ট। ওকে, এখন কথা হলো যে এক্সেপশনটা আমরা বুঝলাম, যে আইডিয়াটা বুঝলাম যে একটা এক্সেপশন হবে, রাইট? ইফ সামথিং, মানে বিষয়টা হলো যে ইউ অ্যাট দ্য টাইম অফ এক্সিকিউশন your computer cannot proceed, এই স্টেটমেন্টে গিয়ে সে আটকে গিয়েছে, যে সেখান থেকে একটা আনডিফাইন্ড পাচ্ছে এবং সেটাকে একটা সে ফ্লোটে দিতে চাচ্ছে, বাট দ্যাটস নট ওয়ার্কিং। সো তখন সে আর আগাতে পারছে না সামনে। তো যেহেতু সে আর সামনে আগাতে পারছে না পরের স্টেটমেন্টগুলোতে, তখন আপনার প্রোগ্রাম ক্র্যাশ করবে অ্যাট রান টাইম। তো এই এক্সেপশনটা আসলে কি? তো যখন এক্সেপশন হবে তখন আসলে কি ঘটবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? স্যার আমি কি ট্রাই ক্যাচ রিভাইজ করতেছে এখন? হ্যাঁ, এক্সেপশন হ্যান্ডলিংটা আমরা ইন ডেপথে ডিসকাস করছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা তো আপনাদেরকে ইন ডেপথে করানো হয় নাই, যা শুধু আমরা দেখেছি ট্রাইয়ের মধ্যে ফাইল ওপেন করতে হয়। তো এখন এই যে এক্সেপশনটা এখানে যদি হয়, যদি বি 0 হয়ে যায় তখন কি হবে? স্যার এরর দিবে, সিনট্যাক্স এরর, প্রোগ্রাম তো ক্র্যাশ করবে, হ্যাঁ ক্র্যাশ করবে। সিনট্যাক্স এরর কোথায় পেলেন? এখানে কি কোনো সিনট্যাক্স এরর আছে? না সরি সিনট্যাক্স এরর না স্যার, 0 দিলে স্যার প্রোগ্রাম ক্র্যাশ করবে। প্রোগ্রাম ক্র্যাশ করবে, এটা হচ্ছে আপনার সাইড এফেক্ট, কিন্তু কেন ক্র্যাশ করবে সেটা আমাদের একটু বলেন, ট্রাই করেন, ভুল হলে হোক। স্যার আনডিফাইন্ড তো নিচে 0 হইলে, তো এই কারণে কি করবে নেক্সট সেটা বুঝবে না। না বুঝতে পারলেও কি করবে? না বুঝতে পারলে স্যার নেক্সট কি কোড লিখবে বা কি রেজাল্ট যেহেতু আসবে না, এটা স্যার ক্র্যাশই তো করবে, আর কি হবে? ওইটা তো আমরা পরিণতি, ক্র্যাশ করাটা হচ্ছে চরম পরিণতি। হ্যাঁ, আউটপুট। হ্যাঁ, আর আগের গভর্নমেন্ট এক্সেপশন হয়ে ক্র্যাশ করছে, এক্সেপশন হয়ে না সেটা অবশ্য, সিনট্যাক্স এরর হয়ে ক্র্যাশ করছে। তো এখন এখানে যেটা হচ্ছে যে এক্সেপশন সিস্টেম উইল লুক যে এই এক্সেপশনটাকে কোনো হ্যান্ডেল করা হয়েছে কিনা, ইজ ইট হ্যান্ডেলড। যদি হ্যান্ডেল করা না হয় তখন তার আসলে কোনো হ্যান্ডলিং কোড নাই, সো তখন সে ক্র্যাশ করবে। বাট ইফ দেয়ার ইজ এ হ্যান্ডলিং কোড, ইট উইল অ্যাকচুয়ালি এক্সিকিউট দ্যাট হ্যান্ডলিং কোড। তাহলে ওই যে আমরা ট্রাই ক্যাচ ব্লকের কথা বলেছিলাম, ক্যাচ ব্লক হচ্ছে আমার হ্যান্ডলিং কোড, আর ট্রাই ব্লক হচ্ছে দ্য ব্লক ওয়ার আই এম ট্রাইং টু এক্সিকিউট মাই ক্রিটিক্যাল স্টেটমেন্ট। তাহলে এই লাইনে যদি একটা এক্সেপশনের সম্ভাবনা থাকে, আমরা বলছি এটা একটা ক্রিটিক্যাল স্টেটমেন্ট। এরকম অনেক স্টেটমেন্ট থেকে এক্সেপশন হতে পারে ডিফারেন্ট টাইপের। তো তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া আছে, হ্যাঁ, এই যে আজকের ডেটে এখানে লিংক দেওয়া আছে, তো এটা আপনারা পাবেন। তো এখন দেখেন যে আমরা বলছি যে ট্রাই ব্লকের ভেতরে উই ট্রাই টু এক্সিকিউট দ্য ক্রিটিক্যাল স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে এই যে সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, এইখানে আমার একটা এক্সেপশন হতে পারে,
So I'm trying to execute the critical statements successfully. All the statements inside try block, I'm trying to execute them successfully. এই জন্য এটার নাম try block. But I'm trying, I may be successful, I may not be. তো যদি সাকসেসফুল না হয়, অর্থাৎ যদি ডিভিশন বাই 0 হয়ে যায়, then system will throw an exception, and that exception will be caught by a catch block. আপনি যখন ফ্রিজবি খেলেন, ফ্রিজবি খেলছেন? জি স্যার। হ্যাঁ, তো ফ্রিজবি যখন আপনি থ্রো করেন, কি হয় এটা? আপনার যে আরো কয়েকজন ফ্রেন্ড দাঁড়ায় আছে, তাদের মধ্যে কেউ না কেউ ক্যাচ করে। জি স্যার। হ্যাঁ, তো তাহলে ওই ফ্রিজবিটা যে আপনি থ্রো করলেন, ওই ফ্রিজবিটাই হচ্ছে এক্সেপশন। তার মানে এক্সেপশন ইজ নট এ জাস্ট আইডিয়া, ইট হ্যাজ অ্যান এক্সিস্টেন্স। তাহলে এক্সেপশনটা কি? নাও in many languages it can be any data type, like C++, it can be even integer, it can be even float, okay, string. But in Java, exception is a instance, class instance, okay, object. তাহলে সিস্টেম এখান থেকে একটা এক্সেপশন অবজেক্ট থ্রো করবে। বুঝাতে পেরেছি? Yes, sir. তো আমরা যদি আমাদের কোডে যাই, যেখানে আমরা ফাইল হ্যান্ডলিং এর কাজ করছি, যেমন ধরেন আমাদের এটাতে যদি আমরা দেখি, আমাদের যে মিনি আইরাস, আচ্ছা, এখানে আমি অ্যাবস্ট্রাক্ট মেথড বোঝাতে গিয়ে কালকে একটু চেঞ্জ করছিলাম, যেখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আমি অ্যাড করে দিয়েছিলাম ইউজার ক্লাসে, কিন্তু ওটা তো সাপ্লায়ারে ওভাররাইট করা হয় না, এই জন্য সাপ্লায়ারে এরর দিচ্ছে। Where is that abstract method? Some abstract method. ওকে, এটাকে আমি কমেন্ট করে দিই। ওকে, আচ্ছা, তার আগে আমরা সরাসরি কোডেই যাই। এখানে দেখেন আমরা যে এই যে ট্রাই ব্লকটা দিয়েছি, এখান থেকে যখন একটা ধরেন কথার কথা আমি যে বলছি যে এখানে আমি রাইট করার জন্য করছি, কিন্তু আমি যদি রিড করার জন্য করতে চাই, ওকে, তাহলে তো আমাকে ওপেন করতে হবে রিড করার জন্য, তাই না? তো এই যে এখানে এটা সেভ, আচ্ছা, রিডটা কোথায়? ঠিক আছে, তো ধরেন আমি, ঠিক আছে, রাইটেরটা দিয়েই বোঝাই। এই যে এখানে আমি ফাইলটা ওপেন করলাম, কোন স্ট্রিম দিয়ে ওপেন করেছি? এই যে ফাইল আউটপুট স্ট্রিম, তার মানে এটা রাইট করার জন্য। ওকে, এখন আমি যখন রাইট স্টেটমেন্ট কোথাও ইউজ করছি, এই যে রাইট অবজেক্ট, এখন আমার ফাইলটা যদি হয়, ফাইলে ধরেন আমার এখানে যে সাইজটা আছে, ফাইলে যদি আমার ডিস্কে যদি স্পেস না থাকে, তাহলে কি হবে? রাইট করতে পারবে না স্যার, আগে তো দেখবে ফাইল আছে কিনা। ফাইল তো ধরেন আছে, যেহেতু রাইট করার জন্য আপনি ওপেন করছেন, ফাইল না থাকলে সে ফাইল ক্রিয়েট করবে। আর এই ফাইল আছে সেটা আমরা ধরে নিচ্ছি যে সেটা হলো, কিন্তু আপনি রাইট করার সময়ও তো হতে পারে না যে ফাইলটা রিড অনলি ফাইল, তখন তো রাইট করা যাবে না। কিংবা আপনি যে ফাইলটা যদি রিড অনলি হয়, তখন কিন্তু আপনি ফাইলটা এই ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে ওপেন করতে পারবেন না, কারণ ফাইলটা তো রিড অনলি। তো তখন কি হবে? এই এই কনস্ট্রাক্টরের মধ্যে এক্সেপশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। হ্যাঁ, তো তখন কি হবে? সে একটা এক্সেপশন থ্রো করবে। তো এক্সেপশন থ্রো করা মানে আমরা বললাম যে একটা এক্সেপশন ক্লাসের অবজেক্ট থ্রো করবে, সেইটাই ক্যাচ ব্লক দেখেন ক্যাচ করবে। এই যে অবজেক্টটাকে সেখানে প্যারামিটারের মতো ক্যাচ করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ, জি বলেন। আমি তো চাইছিলাম স্যার দেখা করতে, কারণ স্যার আমার একটা যে মিড টার্মে আনফরচুনেট একটা জিনিসের জন্য স্যার মিড টার্মটা ভালো হয় না, কারণ যে স্ট্যাটিক আর যে ইয়ারটা দিয়ে আমি ঝামেলা হয়ে গেছিল। স্যার বলছিলেন আপনি আমার মিড টার্মটা আবার নিবেন।
না না, তাহলে আমি এখন কি এখন করব? ওইটাই তো বলছি যে মিড টার্মের আপনাকে গত ক্লাসে আমরা বলেছি না স্যার প্রসেসটা। আমি শুনছি প্রসেসটা, কিন্তু স্যার আমি তো 53 পাইছি মাত্র। এখন স্যার আপনি যদি স্যার মার্কস বাড়ায়ও দেন, হয়তো বা আমার এটা মিস হবে। না, এ আপনার কি, আপনার তো এটা তো আসলে যেটা হচ্ছে যে অনেকে মিড টার্ম মানে মেকআপ দিতে পারবে না। এখন আপনি মানে বিষয়টা হলো যে মেকআপের কোশ্চেন গুলো হার্ড হয়, হ্যাঁ। তো এমন ও হতে পারে যে আপনার মেকআপ কিন্তু সিমিলার লেভেলে হয় না। মানে আপনি যখনই কোনো একটা ধরেন আপনি মিড টার্ম দেন নাই, হ্যাঁ, কোনো হুম একটা কারণে অসুস্থ, তখন আপনাকে যদি কোনো ফ্যাকাল্টি রিটেক নেয়, হুম। মানে যদি আপনার ভ্যালিড ধরেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, তখন যেটা হয় যে রেগুলার কোশ্চেনের থেকে ওটা একটু মানে হয়ে যায়, একটু একটু কঠিন হয় আর কি। কিন্তু স্যার আমি তো প্রজেক্টটাও শেষ করলাম, তারপর স্যার অনেক হার্ড ওয়ার্কও করলাম হ্যাঁ, তো মোটামুটি। এখন ওইটাই তো বলছি যে এখন আপনার ওটা একটা আপগ্রেড আমরা করে দিব, হ্যাঁ, একটা আপনার তো একটা একটা ইমপ্রুভমেন্ট হবে। আপনি মিড টার্মটা যদি রিটেক নেওয়া হতো আপনার তো একটা ইমপ্রুভমেন্ট হতো, হতো না? জি স্যার। হ্যাঁ, তো সেইটা একটা একটা রিজনেবল ইমপ্রুভমেন্ট আপনার হবে, সেটা ধরে নিয়েই আপনাকে গ্রেড দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তারপর আপনি দেখা করতে চাইলে দেখা করেন, সেটা সমস্যা নাই। আমি তো আসি আইবিতে মোটামুটি। তবে আচ্ছা স্যার, তাহলে কালকে আসবো না। প্রতিদিন হয়তো আসি না, হ্যাঁ, কারণ যেহেতু অনলাইনে হচ্ছে। আর আরেকটা জিনিস, আমাদের ক্লাস কি আমরা অনলাইনেই করব? স্যার আমি তো অফলাইনে করতে চাই, অনলাইনে স্যার ক্লাস হয় না। হুম, অনলাইনে ক্লাস হয় না কিন্তু মানে সেটা সবাই কি রাজি আছেন অফলাইনে? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা আগে একটু আগাই, ওকে, পরে আমরা ক্লাসের মোড নিয়ে কথা বলি। তো এখন আমরা যেটা বলছিলাম যে এখানে একটু দেখেন, আহ, তাহলে এই যে আমার আমার যে ট্রাই ব্লক থেকে বেসিক্যালি একটা এক্সেপশন থ্রো করবে, তাহলে এক্সেপশনটা কি আসলে? এক্সেপশনটা হলো একটা অবজেক্ট জাভাতে, ওকে, অবজেক্ট অফ হুইচ ক্লাস? এক্সেপশন ক্লাস, আচ্ছা আমি এখানে যাই, এক্সেপশন ক্লাস, ওকে। সো তাহলে এখানে আপনি যদি দেখেন, এই যে এটা হচ্ছে এক্সেপশন ক্লাস, এই যে অবজেক্টের সাব ক্লাস থ্রোয়েবল, তার সাব ক্লাস হচ্ছে এক্সেপশন। এখন এই এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট থ্রো করতে পারে, অথবা এর কোন একটা সাব ক্লাস, কারণ সাব ক্লাস এস্টাবলিশ ইজ এ রিলেশনশিপ, তাই না, যে কোনো একটা সুপার ক্লাসের সাথে। ইয়েস স্যার। হ্যাঁ, তো তাহলে এখানে যখন একটা ইজ এ রিলেশনশিপ হবে, তার মানে কি এরাও এক্সেপশন। জি স্যার, জি স্যার। এমপ্লয়ি ইজ এ পার্সন, তাহলে আমি বলতে পারি না যে এমপ্লয়ি ইজ এ পার্সন? তাহলে এই ইলিগাল ক্লাস ফরম্যাট এক্সেপশন অলসো ইজ অ্যান এক্সেপশন, কারণ এগুলো সাব ক্লাস। আইও এক্সেপশন ইজ অ্যান এক্সেপশন, কারণ আই এক্সেপশন এক্সেপশনের সাব ক্লাস। তা আমাদের ফাইল হ্যান্ডলিং রিলেটেড যে এক্সেপশন গুলো হয় সেগুলো আসলে আইও এক্সেপশন। কিন্তু আপনি যদি আরো স্পেসিফিক এক্সেপশনের দিকে যান, তাহলে আইও এক্সেপশনেরও আবার অনেকগুলো সাব ক্লাস আছে। এই যে এক্সেপশনের সাব ক্লাস আই এক্সেপশন, তার আবার দেখেন অনেকগুলো, যেমন ফাইল নট ফাউন্ড এক্সেপশন, ওকে, অনেকগুলো আপনি এখানে বুঝবেন, অনেকগুলো হয়তো বুঝবেন না, হ্যাঁ। এসএসএল এক্সেপশন, সিকিউর সকেট লেয়ার এক্সেপশন, ওকে, আপনি যখন একটা সিকিউরলি একটা সার্ভারে কানেক্ট করার চেষ্টা করেন, সেটা যদি ফেল করে তখন এসএসএল এক্সেপশন, ওকে, বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তো এগুলো হচ্ছে আপনার আইও রিলেটেড, ইনপুট আউটপুট রিলেটেড এক্সেপশন, এন্ড অফ ফাইল এক্সেপশন, ইওএফ এক্সেপশন, ওকে, ইন্টারাপ্টেড আইও এক্সেপশন, ওকে। তো এই যে বিভিন্ন ধরনের এগুলো ইনপুট আউটপুট রিলেটেড এক্সেপশন, ওকে। তো আমরা যদি ব্যাকে যাই, আইও এক্সেপশন হচ্ছে আবার এদের প্যারেন্ট বা সুপার ক্লাস, আবার আই এক্সেপশন হচ্ছে আবার এক্সেপশনের সাব ক্লাস। সিমিলারলি আমরা যদি দেখি রান টাইম এক্সেপশন, এই যে রান টাইম এক্সেপশন, এটা এক্সেপশনের সাব ক্লাস,
রানটাইম এক্সেপশন আবার হ্যাজ বাঞ্চ অফ সাবক্লাস। ওকে, যেমন এই যে আমরা অ্যারিথমেটিক এক্সেপশন, যেটা ডিভিশন বাই 0 হলে অ্যারিথমেটিক এক্সেপশন হবে। ইউর অ্যারে হ্যাজ 10 এলিমেন্টস, আপনি যদি 12th এলিমেন্ট অ্যাক্সেস করার চেষ্টা করেন তখন কি হবে? ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হবে। ওকে, এই যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনেরও আবার দুটো সাবক্লাস আছে। তাহলে যদি অ্যারে হয় তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আর যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তা এইভাবে আমরা যদি পুরো জিনিসটা এক্সপ্লোর করি, যে এক্সেপশনের অনেকগুলো সাবক্লাস, এদের প্রত্যেকটাতে ঢুকলে দেখবো এদের আবার অনেকগুলো করে সাবক্লাস, তাদেরও আবার সাবক্লাস, তাহলে এখানে হান্ড্রেডস অফ ক্লাসেস যেগুলো কোনো না কোনো স্পেসিফিক এক্সেপশনকে রিপ্রেজেন্ট করে। বুঝাইতে পারছি? Yes, sir. ওকে, তো এখন যখন একটা এক্সেপশন হয় তখন অ্যাকচুয়ালি কিছু ডাটা মেনটেন করতে হয় ফর হ্যান্ডলিং, যে এক্সেপশনটা কেন হয়েছে, হ্যাঁ, এক্সেপশনটা কোন জাভা ফাইলের কত নাম্বার লাইনে গিয়ে হয়েছে, হ্যাঁ, এবং সে এক্সেপশন রিলেটেড আরো কিছু ইনফরমেশন যদি লাগে, এই সব তথ্যগুলো ওই এক্সেপশন ক্লাসের ফিল্ডে স্টোর করা হয়, করে অবজেক্টটাকে থ্রো করা হয়। এই জন্য আমাদের একটা অবজেক্ট দরকার, বিকজ উই নিড টু কন্টেইন দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সেপশন। এই ইনফরমেশনটা কার দরকার? হ্যান্ডলারের দরকার, ক্যাচ ব্লকের দরকার। সো যখন একটা এক্সেপশন থ্রো হয় তখন ক্যাচ ব্লক উইল ক্যাচ দ্যাট এক্সেপশন অ্যান্ড প্রসেস ইট। ওকে, এখন আমার এই ট্রাই ব্লক থেকে কয়েক ধরনের এক্সেপশন হতে পারে, সো আই ক্যান হ্যাভ মাল্টিপল ক্যাচ ব্লকস। বুঝতে পেরেছেন? জি স্যার। এনি কোশ্চেন? আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু করেন। জি, আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আগাই। তো এখন দেখেন আমার এই যে ট্রাই ব্লক, এখান থেকে আমি বুঝতে পারি যে এখানে একটা ডিভিশন বাই 0 হতে পারে, সেক্ষেত্রে সে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করবে। সো আইল হ্যাভ এ ক্যাচ ব্লক হুইচ ক্যান ক্যাচ অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে দেখেন এটার প্যারামিটার হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাসের একটা হ্যান্ডেল ই। তাহলে যে এক্সেপশনটা থ্রো হবে সেটা অ্যারিথমেটিক এক্সেপশন হবে এবং ই সেটাকে ক্যাচ করবে। তাহলে এখানে আমার অ্যারিথমেটিক এক্সেপশন রিলেটেড হ্যান্ডলিং কোড। ওকে, তো তখন আমি বলতে পারি যে ই ডট সাম মেথড অফ অ্যারিথমেটিক এক্সেপশন টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। ওকে, তো তখন আমি হয়তো ওখানে একটা মেথড থাকতে পারে, ওকে, যে আমি গেটার মেথড দিয়ে এক্সেপশনের ইনফরমেশনটা বের করে দেখতে পারি, and then I can do some other code, whatever I want to do, custom things. সেই এক্সেপশন রিলেটেড ইনফরমেশন গুলো আমি ই ফিল্ড থেকে পাবো, and I can use the methods of that particular arithmetic exception class to perform my handling. বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এখন এখান থেকে অন্য কোনো এক্সেপশন হতে পারে, তাই জন্য দেখেন আমি মাল্টিপল ক্যাচ ব্লকও রাখতে পারি। একটা ট্রাই ব্লকে তো ধরুন অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, এক এক স্টেটমেন্ট থেকে এক এক ধরনের এক্সেপশন হতে পারে। তাহলে একটা ট্রাই ব্লকের সাথে উই ক্যান অ্যাসোসিয়েট মাল্টিপল ক্যাচ ব্লকস। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের কতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ট্রাই, এটা আমরা অলরেডি জানি যে দিস ইজ দ্য ব্লক রিপ্রেজেন্টস দ্য ব্লক where the critical statements are kept. We try to execute critical statement, এই জন্য আমরা এটাকে বলি ট্রাই ব্লক। নেস্টেড ট্রাই এর ভেতরে ট্রাই থাকতে পারে, যেমন ফর লুপের ভেতরে ফর লুপ থাকতে পারে, ইফ এর ভেতরে ইফ থাকতে পারে, সেরকম ট্রাই এর ভেতরেও ট্রাই থাকতে পারে। আচ্ছা, while trying to execute the code inside a try block, যদি কোনো এক্সেপশনাল কনটেক্সট চলেই আসে, একটা সুইটেবল এক্সেপশন
টাইপ মানে এক্সেপশন অথবা তার কোন একটা সাব বা তার সাব ক্লাস মানে ওই হায়ারার্কির ফ্যামিলি থেকে যে কোনো একটা এক্সেপশন টাইপের যে কোনো একটা ক্লাসের ইনস্ট্যান্স থ্রো করবে বাই দ্য জেভিএম। না, জেভিএম উইল চুজ দ্য ক্লাস, যে আমি কোন ক্লাসের ইনস্ট্যান্স থ্রো করব। আমরা একটু দেখলাম দেয়ার আর হান্ড্রেডস অফ দেম, রাইট? এই যে এখানে, তাহলে এদের মধ্যে বা এদের সাব ক্লাস বা তাদের সাব ক্লাস কোনটা করা হবে সেটা আসলে আমার আপনার চিন্তা করার কোনো কারণ নাই। অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, যে ক্লাসের ফিল্ডগুলো ওই কনটেক্সটের ইনফরমেশনকে বেস্ট রিপ্রেজেন্ট করে অ্যান্ড হ্যাজ নেসেসারি মেথডস, ইউজফুল মেথডস, সেই ক্লাসটাকে জেভিএম চুজ করবে, মোস্ট সুইটেবল ক্লাস, অ্যান্ড ইট উইল থ্রো। সো তার মানে দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান অর মোর corresponding catch block, okay, associated with try block. তাহলে আমাদের try block-এ আমার try block-এর স্টেটমেন্টের উপর বেস করে I can actually keep multiple catch blocks যেগুলো আমি হ্যান্ডেল করতে চাই। ওকে, তো এই যে thrown instance contains runtime data, exceptional data মানে exception related data, ওকে, ফিল্ডের ভেতর যেটা ক্যাচ ব্লকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, once the exception is thrown at a critical statement, control will leave the try block, okay, and as a result rest of the statements of the try block will never be executed. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট টু আন্ডারস্ট্যান্ড। বুঝলেন এখান থেকে? স্যার এটা তো হইতেই হবে, ট্রাই ব্লকের একটা যদি আপনার এক্সিকিউট না করে তখন তো আমাদের ক্যাচে যেতে হবে, নাহলে তো গেলাম, কিন্তু ক্যাচ কমপ্লিট করার পরে আমি ট্রাই ব্লকে কি ফেরত যাব নাকি যাব না? না না, কেন যাব? তাহলে তো আমার পুরা ট্রাইটা তাহলে হইলো না, রাইট হইলো না। ট্রাইতে আমি যে কোড লিখছি, হ্যাঁ, কিন্তু মেথড হইলে কিন্তু ফেরত যেত। আচ্ছা সেটা তো জানি না। না, জানবেন না কেন? এটা যদি ক্যাচ, এটা তো লুকস লাইক এ মেথড, তাই না? ক্যাচ ব্লক, হ্যাঁ হ্যাঁ, তাই না? এই যে এই যে এই যে এই যে এই যে এখানে একটা প্যারামিটার আছে, মেথডেরও প্যারামিটার থাকে, তাই না? তাহলে এটা যদি একটা মেথড হইতো ডু সাম, তাহলে ডু সাম কিন্তু আবার যেখান থেকে এখানে আসছে সেখানে আবার ফেরত যাইতো। কারণ হলো আপনি যখন মেথড কল করেন আপনার উদ্দেশ্য হলো মেথডের কাজটা হওয়ার পরে আপনি যেখান থেকে কল হয়েছে তার পরবর্তী স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবেন। জি স্যার। তো ট্রাই ব্লকের লজিকটা হলো যে আই এম ট্রাইং টু অ্যাচিভ এ টাস্ক, a entire try block represent a task and I failed to do that in between somewhere, তাহলে something went wrong, তাহলে এখন এইটা আর আমার কন্টিনিউ করে লাভ নাই। আমি ক্যাচ ব্লকে যাচ্ছি টু প্রিভেন্ট দ্য ক্র্যাশ, সো দ্যাট আমি একটা অ্যামিকেবল মান সম্মান নিয়ে আমি যাতে প্রোগ্রামটাকে ক্লোজ করতে পারি। জি স্যার। তো কাজেই আমার আর কন্টিনিউ করার কোনো লজিক নাই, বাট আমি একটা মান সম্মানের সাথে একটা সম্মানজনক ভাবে আমি প্রোগ্রামটা ক্লোজ করলাম। তাহলে আমি ইউজারকে একটা প্রম্পট করতে পারি, উফ সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই লেটার। হ্যাঁ, তাহলে ইউজার বুঝলো যে ওকে কিছু একটা হয়েছে, পরে ট্রাই করব। কিন্তু আমি ইউজারকে কিছু বললাম না, ঠাস করে ক্র্যাশ করে প্রোগ্রাম বা হ্যাং হয়ে গেল, তাহলে তো এটা কোনো অ্যামিকেবল ক্লোজার হলো না। কিন্তু ট্রাই ব্লকের আমি ফেরত যাব না এই জন্য যে ট্রাই ব্লকের পারপাসটাই নষ্ট হয়ে গেছে মাঝখানে। দ্যাট ইজ ওয়াই ক্যাচ ব্লক নেভার গোজ ব্যাক টু ট্রাই ব্লক, এবং মেথডের সাথে ক্যাচ ব্লকের এটা একটা ডিফারেন্স। ওকে, এবং লজিক্যালি এটা ফেরত যায় না। তো এখন দেখেন, as we know, after execution a method returns control back to the caller method, but remember that catch is not a method, it's a block of code. There is no going back to try once the exception is thrown and control leaves the try block and enters a catch block. এই জন্য এটাকে বলা হয় ক্যাচ, কারণ আপনি যেটা উপর থেকে নিচে পড়বে সেটাই ক্যাচ করতে পারবেন, যেটা উপরের দিকে যাবে সেটা তো আপনি ক্যাচ করতে পারবেন না। তো এক্সেপশন ইজ লাইক এ ফ্রি ফল। আপনি বিল্ডিং এর ছাদ থেকে যখন একটা বল ফেলে দিবেন, বিভিন্ন ফ্লোরে আপনি বিভিন্ন ক্যাচ ব্লক বারান্দা থেকে সেই বলটাকে ধরার চেষ্টা করবে। যেই ক্যাচ ব্লকের সাথে
প্যারামিটার ম্যাচ করবে সেই ক্যাচ ব্লক ওটাকে হ্যান্ডেল করবে। ওকে, আচ্ছা, এখন ক্যাচ এনি কোশ্চেন রিগার্ডিং ট্রাই ব্লক? জি বলেন। এনি কোশ্চেন রিগার্ডিং ট্রাই ব্লক? আমি একটু দরজাটা চাপাই দিয়ে আসি, নয়। No, sir. জি বলেন, এনি কোশ্চেন ট্রাই ব্লক নিয়ে কারো? No, sir. আচ্ছা, ক্যাচ ব্লকে কি হচ্ছে? ক্যাচ ব্লক যখন একটা এক্সেপশনের প্যারামিটারের সাথে যে এক্সেপশনটা থ্রো করা হয়েছে যে টাইপের, সেটা যখন ওই ক্যাচ ব্লকের প্যারামিটারের সাথে ম্যাচ করবে তখন ওই ক্যাচ ব্লক এটাকে হ্যান্ডেল করবে। হ্যান্ডলিং কোড আমরা ক্যাচ ব্লকে রাখবো। ওকে, when multiple catch blocks are associated with try block, we keep the most specific catch block at the top and most generic catch block at the bottom. এইটা আপনাকে বুঝতে হবে। কি বুঝলেন আগে বলেন। বলেন, দুইবার পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন, then tell what you understood by this. স্যার মাল্টিপল ক্যাচ ব্লক যদি আমরা দিই, মানে একটা কোডের মধ্যে মাল্টিপল ক্যাচ ব্লক একটা থাকলে ট্রাই ব্লকের নিচে আমরা কয়েকটা ক্যাচ ব্লক দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, ওই ট্রাইয়ের মধ্যে একটা এই এরর হইলে এই ক্যাচে যাবে, আরেকটা এরর হইলে এই ক্যাচে যাবে, জিনিসটা এমন না না, জিনিসটা আপনি বুঝেন। আমি বললাম যে এটা হচ্ছে আমার ট্রাই। ওকে, তো এখানে আমার ক্রিটিক্যাল স্টেটমেন্টস, এই ক্রিটিক্যাল স্টেটমেন্টস থেকে বিভিন্ন ধরনের এক্সেপশন হতে পারে। তাহলে আমি একটা ক্যাচ রাখলাম, তার প্যারামিটার দিলাম এক্সেপশন টাইপ 1 E1, এটা হচ্ছে আমার হ্যান্ডলিং কোড। দেন ক্যাচ, মানে এক্সেপশন টাইপ বলতে ওই এক্সেপশন ফ্যামিলির কোনো একটা ক্লাস। এটা তো বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, অনেক টাইপের এক্সেপশন আছে। হ্যাঁ, টু ধরেন E2। তো এইভাবে আপনার যতগুলো খুশি আপনি ক্যাচ ব্লক রাখতে পারেন। ওকে, এখন আমরা যেটা বলছি যে যতগুলোই আপনি রাখেন না কেন, এদের অর্ডারিংটা কি হবে, কোনটাকে আমি উপরে রাখবো আর কোনটাকে আমি নিচে রাখবো। ওখানে তো বলা ছিল সুপার ক্লাস থাকবে, সুপারটা থাকবে নিচে আর সাবটা থাকবে। এখানে বলা ছিল যে যত বেশি স্পেসিফিক হবে প্যারামিটার ওটাকে উপরে রাখতে হবে, আর যত বেশি জেনেরিক হবে সেটাকে নিচে রাখতে হবে। এখন আমরা যদি একটা ইনহেরিটেন্স হায়ারার্কিকে চিন্তা করি, উইদিন দ্য ইনহেরিটেন্স হায়ারার্কি, the more the specific the class, এটা সাব ক্লাসের দিকে যাবে। কারণ সাব ক্লাসে গিয়ে আমরা কি করি, এক্সিস্টিং ক্লাসকে এক্সটেন্ড করে সেখানে আমরা এক্সট্রা ফিল্ড এক্সট্রা মেথড অ্যাড করলে সেটা আরো স্পেসিফিক হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, তো তাইলে আমার এই ইনহেরিটেন্স ট্রিতে যত নিচের দিকের ক্লাস হবে তত বেশি স্পেসিফিক। তো আমার ইউজার হচ্ছে সুপার ক্লাস, এমপ্লয়ি হচ্ছে তার সাব ক্লাস, ওকে, ফ্যাকাল্টি হচ্ছে আবার এমপ্লয়ির সাব ক্লাস। তাহলে আইরাসের কনটেক্সটে কোনটা বেশি স্পেসিফিক, ইউজার, এমপ্লয়ি না ফ্যাকাল্টি? ইউজার না, স্পেসিফিক Faculty. ইউজার হচ্ছে মোস্ট জেনেরিক। ও আচ্ছা আচ্ছা, বুঝতে জেনেরিক। হ্যাঁ, মনে পড়ছে, ইউজার হচ্ছে মোস্ট জেনেরিক। হ্যাঁ তাহলে ইউজার হচ্ছে মোস্ট জেনেরিক, আর ইউজারের সাব ক্লাস হচ্ছে এমপ্লয়ি।
তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? মোর স্পেসিফিক দেন ইউজার, রাইট? তাহলে মোর স্পেসিফিক দেন ইউজার। আর যদি আমরা বলি যে ফ্যাকাল্টি এক্সটেন্স এমপ্লয়ি, তাহলে আমরা কি বলতে পারি? মোর স্পেসিফিক দেন এমপ্লয়ি, রাইট, মোর স্পেসিফিক দেন এমপ্লয়ি। আর এখানে বলতে পারি মোর স্পেসিফিক দেন ইউজার বাট মোর জেনেরিক দেন ফ্যাকাল্টি, এটা কিন্তু আমরা বলতে পারি। তো তাহলে আমরা এমপ্লয়ির ক্ষেত্রে বলতে পারি যে মোর স্পেসিফিক দেন ইউজার বাট মোর জেনেরিক দেন ফ্যাকাল্টি। ইউজারের থেকে আরেকটু স্পেসিফিক এমপ্লয়ি, ইউজারের থেকে আরেকটু স্পেসিফিক, কিন্তু ফ্যাকাল্টির থেকে আবার এটা একটু লেস স্পেসিফিক বা জেনেরিক দেন ফ্যাকাল্টি, তাই না? জি স্যার। তাহলে আমার এই অর্ডারিংটা হবে পুরো ইনহেরিটেন্স হায়ারার্কিতে। যদি আমরা লেভেল বলি, এটা যদি হয় লেভেল 1, তারপরের লেভেলে এইটা, তারপরের লেভেলে এইটা, তাহলে যত উপরের লেভেল হবে তত জেনেরিক, সেগুলোকে আমরা নিচের দিকে রাখবো। স্যার স্টুডেন্ট এন্ড ফ্যাকাল্টি এই দুইটা আবার সেম লেভেলে না? হ্যাঁ, সেম লেভেলে যখন হবে তখন আসলে আপনি অর্ডারিংটা ম্যাটার করে না। ওকে, তাহলে আমি আপনাকে যদি আমাদের এই এক্সাম্পল থেকেই দেখি, এখানে আমাদের কি আছে, এখানে যদি আমরা দেখি, এখানটাতে দেখেন এক্সেপশনের দুইটা সাব ক্লাস বলেন। ওকে, লেটস সে আইও এক্সেপশন এন্ড রান টাইম এক্সেপশন। ওকে, এই যে আইও এক্সেপশনের সাব ক্লাস, আর এদিকে রান টাইম এক্সেপশন, এটাও এক্সেপশনের সাব ক্লাস। তাহলে আমরা যদি এই আলোচনাটা আমাদের এক্সেপশন হায়ারার্কিতে নিয়ে আসি, তাহলে এক্সেপশন, ওকে, ক্লাস এক্সেপশন, এরপরে আমরা কি বলছি? ক্লাস আইও এক্সেপশন extends exception, also the runtime exception. Runtime exception extends exception. IO exception এর আবার সাব ক্লাস আমরা দেখলাম কি, যে ক্লাস end of file exception, তাই না? একটু আগে extends IO exception। তারপর আমরা কি দেখলাম? file not found exception। এরা কিন্তু IO exception এর সাব ক্লাস। আবার রান টাইমের সাব ক্লাস আমরা কি দেখলাম? arithmetic exception extends runtime exception। ওকে, তারপর আমরা দেখলাম index out of bound exception, এটাও runtime exception। আবার index out of bound exception এর সাব ক্লাস আমরা দেখলাম কি? array index out of bound exception, array index and also string index out of bound exception। তো এরকম তো শত আছে, তাই না? আমরা জাস্ট কয়েকটা নিলাম ফর ডিসকাশন। তাহলে এখন যদি আমরা লেভেল ঠিক করি, এটাকে যদি আমরা বলি যে লেভেল 1, মানে স্পেসিফিক জেনেরিকের লেভেল, তাহলে এটা ফার্স্ট লেভেল, লেভেল 1 বা লেভেল 0 যেটা খুশি বলতে পারেন।
ওকে, তাহলে এটাকে যদি বলি যে লেভেল 1, তাহলে লেভেল 2 তে কোনটা কোনটা হবে? Sir, IO and runtime. IO and runtime. ওকে, তাহলে এটা হবে আপনার লেভেল 2. Runtime is also level 2. Level 3 তে Sir, IOF, file not found, arithmetic, index out of bound. আচ্ছা, ফাইল নট ফাউন্ড, এটা আইও এক্সেপশনের নিচের লেভেলে আছে, তাহলে এটা হবে লেভেল 3. ওকে, লেভেল 3. তারপরে আইও এক্সেপশনের আমরা আর একটা সাব ক্লাস দেখতে পেলাম, ফাইল নট ফাউন্ড, তাহলে এটাও আমার লেভেল 3. এটা কি হবে? এটা হচ্ছে level 3. কেন? কারণ এটা Sir, runtime কে extend করছে. রান টাইম হচ্ছে লেভেল 2, তাহলে রান টাইমের নিচের লেভেল সাব ক্লাস, তাহলে এটাও লেভেল 3. ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা হচ্ছে 3. এটাও 3. হোয়াট অ্যাবাউট এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড? Sir, level 4. লেভেল 4, কারণ এটার সুপার ক্লাস লেভেল 3 তে আছে, তাহলে ও হলো লেভেল 4. তো যত নিচের লেভেলে যাবে তত স্পেসিফিক, তাই না? তত বেশি মোর ফিল্ডস অ্যান্ড মেথডস. তাহলে আপনি এক্সটেন্ড করছেন কেন? আইদার টু অ্যাড ফিল্ডস, এক্সট্রা ফিল্ড, অর টু অ্যাড এক্সট্রা মেথড, অর বোথ. তো যখনই আপনি একটা ক্লাসে এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড বা বোথ অ্যাড করবেন, তখন ক্লাসটা আরেকটু স্পেসিফিক হবে. কিছুই যেন অ্যাড না করলে তো এটা এক্সটেন্ড করবেন কেন, তাই না? কাজেই আমরা ধরেই নিতে পারি অ্যাজ এ ডিফল্ট যে যখনই একটা এক্সটেন্ডেড ক্লাস আসবে সুপার ক্লাসের থেকে, সেটা আরেকটু স্পেসিফিক, বিকজ ইট কন্টেন্টস সামথিং মোর. ওকে, আইদার ফিল্ড অর মেথড অর বোথ. এখন আমাদের যদি ধরেন এখানে আমার 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, এখন আমি যদি এই 8টা ক্যাচ ব্লক রাখতে চাই, ট্রাই, এখন আমি যদি এখানে ক্যাচ ব্লক এইভাবে রাখি, জাস্ট র্যান্ডমলি দেই, তাহলে এটা আমার একটা ক্যাচ ব্লক. ওকে, তো আমি এটাকে কপি করে নিয়ে আসি. তো রান টাইম এক্সেপশন দিলাম, আইও এক্সেপশন দেই, সবগুলাই দিব. তারপরে শুধু এক্সেপশন দিলাম, তারপর বাদ থাকলো কি, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তারপরে এন্ড অফ ফাইল এক্সেপশন, array index out of bound exception, index out of bound exception, string index out of bound exception, তাহলে কয়টা আমরা দিলাম এখানে? 1 2 3 4 5 6 7 8, 9টা, আমাদের এখানে 9টা আছে, তাই না? 1 2 3 4. ওকে, নাও কোশ্চেন হলো, এই যে আমরা এর সাথে 9টা কেস ব্লক দিলাম, is the, মানে if I ask you question, is the ordering of catch blocks correct? No, sir. No. তাহলে কারেক্ট অর্ডারিং কি হবে?
স্যার লেভেল 4 এর গুলো আগে হবে, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। রাইট। তাহলে কারেক্ট অর্ডার হবে তাহলে লেভেল 4 এ কোনগুলা আছে? অ্যারে ইন্ডেক্স আর স্ট্রিং ইন্ডেক্স। এখন এদের মধ্যে কোনটাকে আগে রাখবেন? অ্যারে ইন্ডেক্স আর স্ট্রিং ইন্ডেক্স, এদের মধ্যে কোনটাকে আগে রাখবেন, কোনটাকে পরে রাখবেন? স্যার একই লেভেল হলে তো ম্যাটার করবে না, আপনি ম্যাটার বলুন করবে, স্যার। রাইট। তাহলে এটাকেও আগে রাখতে পারেন, এটাকেও আগে রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে ওকে। এরপরে কোনগুলো আসবে? লেভেল 3 তে। তাহলে লেভেল 3 তে কি কি আছে? এন্ড অফ ফাইল এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, আর এদিকে হলো অ্যারিথমেটিক ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ওকে, এই চারটাকে আপনি যে কোনো অর্ডারেই রাখতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে ইন এনি অর্ডার the following two in any order, then following 4 in any order, কারণ সেম লেভেল আছে। তো তাইলে সেটা কোনগুলো? আইও এক্সেপশন, রান টাইম এক্সেপশন, তারপরে আইও এক্সেপশন, রান টাইম স্যার রান টাইম তো লেভেল 2 তে। ও রান টাইম লেভেল 2 তে, রাইট। তাহলে লেভেল 3 তে কি কি হবে? ফাইল নট ফাউন্ড। ফাইল নট ফাউন্ডটা দেওয়া হয় নাই, ফাইল নট ফাউন্ড। ওকে, রান টাইম এখানে দুইবার আছে। ওকে, ফাইল নট ফাউন্ড। তাহলে এটা যাবে আইও এক্সেপশন, ও ফাইল নট ফাউন্ড ছিল আইও এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, তারপরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটা যাবে 3টা। আরেকটা কি? রান টাইম এক্সেপশন। রান টাইম কি 3 তে না 2 তে? স্যার 2 তে। তাহলে 3 তে আরেকটা কি? স্যার অ্যারিথমেটিক এক্সেপশন। তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন। স্যার আইও এক্সেপশন না হয় আইও এফ এক্সেপশন হবে না এখানে? হ্যাঁ, আইও স্যার 2 তে। স্যার আইও এক্সেপশনটা 2 তে। হ্যাঁ 2 তেই তো দিচ্ছি। আইও এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এই চারটা লেভেল 2 তে। লেভেল 3 তে, রাইট? স্যার আইওটা লেভেল 2 তে। তো লেভেল, ও আইও কি লেভেল 2 তে? আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা কি? স্যার ইওএফ। ইওএ, হ্যাঁ, ওকে। এন্ড অফ ফাইল। তাহলে এই চারটা যে কোনো অর্ডারে। ওকে, তাহলে লেভেল 3, লেভেল 4, এখন আসবে লেভেল 2। লেভেল 2 তে কয়টা আছে? 2টা। কোন 2টা? রান টাইম এক্সেপশন আর হচ্ছে আমার আইও। আর লেভেল 1 এ একটাই, which is exception। ওকে, at the last। তাহলে এই অর্ডারিংটা যদি আপনি মেনটেন না করেন, what is the problem? ওকে, আচ্ছা আমরা এইখানে ঠিক করে ফেলছি, তাহলে আমরা এটাকে এইখানে নিয়ে আসি। আর এটা হলো আমার ইনকারেক্ট অর্ডার।
রিপিট হয়ে গেছে ইন্ডেক্স, আচ্ছা অ্যারেটা, অ্যারে হ্যাঁ এই দুটো রিপিট হয়েছে, হ্যাঁ ওকে। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অর্ডারিং। লেভেল 4 হলো আমার এই দুইটা। ওকে, তো এখন প্রশ্ন হলো এই অর্ডারিংটা যদি কারেক্ট না হয়, হোয়াট ইজ দ্য প্রবলেম? স্যার ওইটা সাব ক্লাসে যেতে পারবে না, সুপার ক্লাসে যদি আগে ক্যাচ করে নেয় সুপার ক্লাসে থেকে যাবে। হ্যাঁ, কারণ হলো ধরেন এই অর্ডারিংটা যদি চিন্তা করি, এখান থেকে যদি আমার ধরেন এন্ড অফ ফাইল এক্সেপশন থ্রো করা হয়, ওকে, তাহলে এটা কি এখানে ম্যাচ করবে? না না। এখানে ম্যাচ করবে? জি স্যার ম্যাচ করবে, কারণ এন্ড অফ ফাইল এক্সেপশন হচ্ছে আইও এক্সেপশনের সাব ক্লাস। এই যে আমরা বলেছি না, সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এনি সাব ক্লাস ইনস্ট্যান্স বিকজ অফ দ্য ইজি রিলেশনশিপ। তো যার কারণে আমরা ইউজার ইউ ইকুয়াল টু নিউ ফ্যাকাল্টি করতে পারি, আবার ইউজার ইউ ইকুয়াল টু নিউ স্টুডেন্টও করতে পারি, যেহেতু ইউ হচ্ছে আমার সুপার ক্লাস হ্যান্ডেল, রাইট? পলিমরফিজম, যে আমরা একটা অ্যারে লিস্টের মধ্যেই সব ধরনের সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারি। খেয়াল আছে না খেয়াল নাই? জি স্যার খেয়াল আছে। ওকে, তো ওই কারণে আপনার এই যে এন্ড অফ ফাইল এক্সেপশন এখানে হ্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আগে এই ক্যাশ ব্লকের সাথে মিলে যাবে সুপার ক্লাস হ্যান্ডেল, ও দেখবে যে যেটা থ্রো করা হয়েছে সেটা তো আমার সাব ক্লাস, তার মানে আমি এটাকে ধরতে পারি, তখন এই ক্যাশ ব্লক এটাকে ধরে ফেলবে। তাহলে আপনার যেটা এখানে হ্যান্ডেল হওয়ার কথা ছিল সেখানে না হয়ে এখানে হ্যান্ডেল হয়ে যাবে, কারণ আপনি জেনেরিক ভার্সনটাকে উপরে রেখেছেন। তো কাজে এই জেনেরিক ভার্সনটা তার যে সাব ক্লাস সেটাকে ক্যাচ করে ফেলবে। এখন আপনি যদিও ওই সাব ক্লাসের জন্য আরেকটি স্পেসিফিক ব্লক রাখছেন, সেটা কাজই করবে না। হোয়াট ইফ আমি যদি এইটাকে সবার উপরে রাখি, তাহলে কি হবে? তাহলে সবগুলো এক্সেপশনে থেকে নিচের যাবে, কোনোগুলোই কাজ করবে না, যাই থ্রো করা হবে না কেন ও ধরে ফেলবে প্রথমেই, সবাই ওর সাব ক্লাস, তাই না? সাব ক্লাস বা সাব ক্লাসের সাব ক্লাস বা তার সাব ক্লাস, মানে ও হচ্ছে অ্যাডাম অফ দ্য এক্সেপশন ফ্যামিলি। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি ও ধরে ফেলবে সবাইকে। তাহলে এই স্পেসিফিক কেস ব্লক তো কোনো কাজে লাগবে না। কিন্তু অর্ডারিংটা যদি আমি এভাবে করি, যেই এক্সেপশনটা যেই ক্যাশ ব্লকে যাওয়ার কথা সেখানেই যাবে, কারণ এটার যে সাব সুপার ক্লাস এটা নিচে আছে, উপরে নাই, কাজে সাব ক্লাসের সাব ক্লাসেই ঢুকবে। বুঝাতে পারছি? ইয়েস স্যার। ওকে, তো এটা একটা ডায়াগ্রাম দিয়েও আমরা দেখতে পারি। জাস্ট বিফোর উই প্রসিড, আপনাদের সময় বেশিক্ষণ নাই। এক্সেপশন, ক্যাচ ব্লক অর্ডার, ওকে। তাহলে এখানে দেখেন এটা হচ্ছে যত বড় বাস্কেট তত জেনেরিক, আমরা যদি ওইভাবে ধরি। তাহলে এই এখানে আমার তিনটা এক্সেপশন আছে, পিং পং বল, টেনিস বল, ফুটবল এট দ্য রুফটপ। বিভিন্ন ফ্লোরে আপনি বিভিন্ন ক্যাচ ব্লক বসায় রাখছেন, মানে মেটাফরিক্যালি বলছি আর কি। এটা যদি একটা বিল্ডিং হয়, তাহলে
এই এই যে ক্যাচ ব্লক, এটা মোস্ট জেনেরিক। নাও ইট ক্যান ক্যাচ, এটা ডায়ামিটার ইজ বিগ এনাফ টু ক্যাচ অল থ্রি এক্সেপশন, ফুটবল, টেনিস বল, পিং পং বল, সবগুলো এটার মধ্যে পড়বে। কিন্তু নিচে আপনি টেনিস বলের জন্য একটা ক্যাচ ব্লক দিয়ে রাখছেন টেনিস বলের মাপে, পিং পং বলের জন্য একটা ক্যাচ ব্লক দিয়ে রাখছেন পিং পং বলের মাপে। পিং পং বল ক্যান ক্যাচ অনলি পিং পং, ও কিন্তু টেনিসকে ক্যাচ করতে পারবে না, কারণ ডায়ামিটার ছোট। আর এই ক্যাচ ব্লক পিং পং এবং টেনিস এই দুইটাকে ক্যাচ করতে পারবে, কিন্তু ফুটবলকে ক্যাচ করতে পারবে না। কিন্তু এই ভদ্রলোক তিন ধরনের এক্সেপশনকে, তিন ধরনের বলকেই ক্যাচ করতে পারবে। তাহলে সো দিস ইজ দ্য রং অর্ডার, কারণ আমার তিন ধরনের বলের জন্য, তিন ধরনের বলকে রিপেয়ার করার জন্য তিনটা আলাদা স্পেসিফিক ক্যাচ ব্লক করা আছে, কিন্তু সবই আসলে এই প্রথম ক্যাচ ব্লকে চলে যাবে। তো তাহলে এটা যেহেতু জেনেরিক, এখানে জেনেরিক কিছু রিপেয়ারিং হবে, স্পেসিফিক রিপেয়ারিং হবে না। সে হয়তো শুধু ব্রাশ দিয়ে ময়লাটা পরিষ্কার করে দিবে, তো সেটা সে তিনটাতেই করতে পারবে। কিন্তু টেনিস বল আপনাকে হয়তো সিমটাকে স্পেশালি শাইন করতে হবে, যেটা তো এখানে নাই। তাহলে টেনিস বল শুড বি কট হিয়ার, সো দ্যাট আপনি ব্রাশ করা না, শুধু আপনি সিমটাকেও শাইন করতে পারেন, ক্রিকেট বল বা টেনিস বল যদি হয়। ওকে, তো তাহলে আমার অর্ডার শুড বি লাইক দিস। তাহলে এই পিং পং বল এখানে ঢুকবে, টেনিস বল এখানে আসবে না, ডায়ামিটারে বাউন্স করে এখানে আসবে, এখানে ঢুকবে। ফুটবল এই দুটোতে ফিট হবে না, এখানে ঢুকবে। তাহলে যার যেখানে যাওয়ার কথা সে সেখানে যাবে। দ্যাট ইজ ওয়াই অর্ডারিং অফ ক্যাচ ব্লক ইজ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, বুঝতে পারলাম। Yes, sir. ওকে, এখন এইটা বলেন তো যে নেস্টিং কেন করবেন বা কখন করবেন ট্রাই ব্লকের ভেতর? এই যে আমরা ট্রাই ব্লকে গিয়ে বলেছিলাম যে ক্যান হ্যাভ নেস্টেড ট্রাই ব্লক, কখন আপনি নেস্টিং করবেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমরা কি নেস্টিং করেছি সোফার? না স্যার, করি নাই। হ্যাঁ, কিন্তু আপনি চাইলে করতে পারেন। তাহলে কেন করবেন বা কখন করবেন, কি মনে হয়? স্যার নেস্ট তো করে আমরা যখন একটার ভিতরে আমরা আরেকবার চেক করতে যাব, ওই নেস্টেড মানে ট্রাইয়ের ভেতরে ট্রাই, হ্যাঁ, সেটা কেন করবেন? একটা কাজ না করলে আরেকবার ট্রাই করে দেখবো। না, আরেকবার না, আরেকবার ট্রাই করলে তো আপনাকে পুরো ট্রাইটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটি হচ্ছে নেস্টেড, অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি যে মাল্টিপল এক্সেপশন ক্যাচ করার জন্য, মাল্টিপল এক্সেপশন ক্যাচ করার জন্য তো আপনি মাল্টিপল ক্যাচ ব্লক দিয়েই রাখছেন। কিন্তু খেয়াল করেন আপনার এখানে ক্রিটিক্যাল, স্যার ধরেন আমার দুইটা ট্রাই আমার দেখতে হবে, একটা ট্রাই রান হইলে ভিতরে ট্রাইতে যাব, ওইটা যদি রান না হয় তখন ক্যাচে যাবে। কিন্তু সেটা কেন দিবেন, প্রশ্ন হলো সেটা। আপনি সেটা করবেন কেন? আচ্ছা, আমি উদাহরণ দিয়ে বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পেরেছেন, কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনি বুঝতে পেরেছেন কিনা। সো লেট মি গিভ দ্য এক্সাম্পল, তাহলে আমরা সেম পেজে থাকবো। এখন ধরেন আপনার যদি এখানে এক্সেপশন হয়, কি হবে? এটা চলে যাবে ক্যাচে। ক্যাচে, তাহলে এই পুরো পার্টটা অ্যাবান্ডন হয়ে যাবে। জি স্যার। বাট ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনি এইটার জন্য আপনার ধরেন তিনটা ক্যাচ ব্লক আছে। ওকে, সো লেটস সে catch blocks, critical statements, okay, statement set 1, এখান থেকে দুইটা এক্সেপশন হইতে পারে, সো দুইটা ক্যাচ ব্লক। ওকে, এখানে ক্রিটিক্যাল স্টেটমেন্ট সেট 2, ক্রিটিক্যাল স্টেটমেন্ট সেট মানে অনেকগুলা করে স্টেটমেন্ট। ওকে, সেট 3, তো এখান থেকে দুইটা এক্সেপশন হতে পারে, সো আপনি দুইটা ক্যাচ ব্লক রাখেন এই সেট অফ স্টেটমেন্টের জন্য, রাইট? আচ্ছা,
আর এই সেট অফ স্টেটমেন্টস থেকে ধরেন আপনার 3টা ক্যাচ ব্লক হতে পারে, আবার ধরেন এখান থেকে এখানেও ধরেন 2টা, তাহলে আপনার টোটাল 7টা ক্যাচ ব্লক থাকবে। ওকে, তাহলে আপনার ক্যাচ exception 1e, so you have 7 catch blocks. Okay, তো এটা ধরেন 2, এটা 3, 4, 5, 6, 7। তো এখানে ধরেন টাইপ 1 and 2, exception টাইপ 1 and 2। এখানে ধরেন আপনার 4, এখানে 3টা, তাহলে আমরা 3, 4 and 5, এখানেও 2টা, এখানে হলো আপনার 6 and 7। এখন বিষয়টা যদি এমন হয় এই 7টা এক্সেপশনের যেটাই হোক না কেন, you will abandon the whole try block and you will catch one of them, will catch it and handle it। এখন আপনি এইভাবে দিবেন, কিন্তু যদি এমন হয় যে এই সেট অফ স্টেটমেন্টস এর সাথে এই সেট অফ স্টেটমেন্টস অ্যাবান্ডন করাটা কোনো রিলেশন নাই, এই সেট অফ স্টেটমেন্ট এক্সেপশন হোক বা না হোক, ইউ ওয়ান্ট টু এক্সিকিউট দিস সেট অফ স্টেটমেন্টস, অথবা সেই জন্যই তো সেট 2টা ওই ইয়াতে দিব, নেস্টেড ট্রাইতে দিব। শুধু সেট 2 দিলেই হবে না, ওই এরপর আবার সেট 3। না না, সেট 1 এর ক্যাচ ব্লক গুলো নেস্টেড ট্রাইয়ে দিতে হবে, না হলে কি হবে, এখানে আপনি যতই নেস্টেড ট্রাই রাখেন না কেন, এখানে এক্সেপশন হলেই তো এখানে চলে আসবে। হ্যাঁ, রাইট স্যার। সো নট গোয়িং ব্যাক। তো তাহলে এটাকে যদি আমরা এখন, তাহলে এটা আমরা কখন করব, ইফ উই ওয়ান্ট টু অ্যাবান্ডন entire try block, outer try block. Okay, try block if any of the 7 exceptions occur, তাহলে this is the approach. Okay, কিন্তু যদি আমরা সেটা না চাই, if we want to abandon only the specific statement set, if an exception occur in that set, in that statement set, এটা যদি হয় তাইলে আমরা কি করব, এটাকে একটা ট্রাই ক্যাচের, এর একটা নিজস্ব ট্রাই ক্যাচ থাকবে, এর একটা নিজস্ব ট্রাই ক্যাচ থাকবে, এর একটা নিজস্ব ট্রাই ক্যাচ থাকবে as nested try catch। তো তখন আপনি কি করতে পারেন, এখানে একটা nested try নিয়ে আসতে পারেন। ওকে, তো এই ট্রাই এর ক্যাচ হিসাবে এই 2টা থাকবে। ওকে, আবার এই ভদ্রলোকও একটা ট্রাইয়ের মধ্যে চলে যাবে, এই সেটটা, এবং ওর জন্য যে 3টা স্পেসিফিক ব্লক আমরা তৈরি করছিলাম,
এই স্টেটমেন্ট গুলোকে মাথায় রেখে সেগুলো তখন ওই ট্রাই ব্লকে চলে যাবে। সিমিলারলি আমরা এটার জন্য একটা ট্রাই ব্লক রেখেছিলাম, রাখবো আর কি, এবং তার জন্য এই সেট অফ স্টেটমেন্টকে মাথায় রেখে যে দুইটা ক্যাচ ব্লক আমরা করেছিলাম সেগুলো তখন এখানে চলে যাবে। বোঝাতে পারছি? এনি কোশ্চেন? সো দিস ইজ আউটার ট্রাই। ওকে, তাহলে এখানে একটা ট্রাই ক্যাচ struct construct, এখানে একটা try catch construct, এখানে আরেকটা try catch construct, but these three try catch are nested try catch of the outer try। তাহলে এটারও আবার ক্যাচ থাকবে, ক্যাচ ছাড়া ট্রাই হবে না। ধরেন এটা আপনি বললেন যে মোস্ট জেনেরিক, তাহলে এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। তাহলে আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, এই নেস্টেড করার দরকার কি ছিল? তিনটা ইন্ডিভিজুয়াল ট্রাই ক্যাচ রাখলেই তো হতো, একটার পর একটা। নেস্টেড করার দরকারটা কি ছিল? বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো ইনফ্যাক্ট আপনার জন্য সেটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট এই ক্ষেত্রে। আমি যদি এটাকে কপি করে উপরে আবার দেই, ইনফ্যাক্ট আপনি এখানে if we want to abandon only the specific statement set, in that statement set we will create separate try catch constructs for if we want to abandon only the specific statement set, if an exception occurs in that statement set, when an exception occurs in that statement set, then কি করব? We will create separate try catch constructs for each of the statement sets। তাহলে ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে এটা একটা ট্রাই ক্যাচ, এটা একটা ট্রাই ক্যাচ, এটা একটা ট্রাই ক্যাচ। আমরা নেক্সট করি নাই, খেয়াল করছেন? তাহলে স্যার নেক্সট কখন করব? রাইট। এখন ধরেন যদি এমন হয় যে আপনার এখানে আরো কিছু স্টেটমেন্ট আছে, ধরেন এই ট্রাই ক্যাচের পরে, ওকে, আদার স্টেটমেন্টস, ওকে, পার্ট অফ দ্য টাস্ক। একটা ট্রাই ব্লক একটা টাস্ককে রিপ্রেজেন্ট করে, ওকে। তাহলে আপনার এগুলো হচ্ছে সাব টাস্ক। তাহলে এটা হচ্ছে আপনার সাব টাস্ক 1। তাহলে এই ট্রাই ব্লক রিপ্রেজেন্ট a larger task, আর এই ট্রাই ব্লক রিপ্রেজেন্ট সাব টাস্ক 1। ওকে, এটা আপনার সাব টাস্ক 2, এটা আপনার সাব টাস্ক 3। এই সাব টাস্ক যদি একটাও এক্সিকিউট না হয়, হ্যাঁ, তখন তো আপনাকে এবং এই সাব টাস্ক গুলোর বাইরে আপনি আদার স্টেটমেন্টস পার্ট অফ দ্য লার্জার টাস্ক। এখানেও তো আপনার এক্সেপশন হতে পারে,
তাহলে সেটার ক্যাচ কোথায়? তো এইখানে এক্সেপশন হলো, কিন্তু সেটা পার্ট অফ ইউর অরিজিনাল লার্জার টাস্ক। সেই জন্য লার্জার টাস্কের পুরাটাকে আপনি একটা ট্রাই ব্লকে দিয়ে দিলেন, এবং এই যে আদার স্টেটমেন্ট যেগুলো আছে সাব টাস্কের বাইরের যে স্টেটমেন্ট গুলো, সেগুলোর জন্য যদি এক্সেপশন হয় তখন আপনি এখানে ক্যাচ করবেন। বুঝতে পেরেছেন? কিন্তু এগুলো যদি সাব টাস্ক না হয়ে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক হয় তখন আপনার নেস্টিং করার কোনো প্রয়োজন নাই। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা জিনিস স্যার, আমাদের প্রজেক্টে তো স্যার আইও এক্সেপশন ছাড়া কিছুই পাইলাম না। ফাইল হ্যান্ডলিং তো খালি আমার ট্রাই ক্যাচ করছি। তো এগুলা কেন পাবেন না? আপনি ভ্যালিডেশন করতে গেলে আপনার বিভিন্ন রকমের এক্সেপশন হইতে পারে। আপনি তো ওরকম ভ্যালিডেশন তো দেওয়া লাগে নাই। কেন দেওয়া লাগে না? আপনি যখন আইডি নিচ্ছেন, হ্যাঁ, আইডি তো আপনার ইন্টিজার, আপনি পার্সিং করতেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু পার্সিং করতে গিয়ে ওখানে যদি একটা লেটার থাকে তখন এক্সেপশন হবে না? ও, তো সেটা যদি আপনি হ্যান্ডেল না করেন আপনার তো হবে না। আচ্ছা আচ্ছা, আপনার পার্সেন্টের ওখানে এক্সেপশন হয়ে ক্র্যাশ করবে। এখন আমরা ক্লাসে যখন কোড রান করি, আমি জানি যে এটা পার্সেন্ট হবে, ওই জন্য আমি টাইপ করি ডিজিট 1 to 0, 0 to 9। আপনি যখন বলেন যে আইডি, আমরা কিন্তু কখনো এই এবিসিডি দেই না যদি আমার ওটাকে পার্সেন্ট করতে হয়, কারণ আমরা ক্লাসে আমাদের সময় কম, ওই জন্য আমরা ইনপুটটা বুঝে শুনে দেই যাতে এক্সেপশন না হয়। কিন্তু আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, ইউ ক্যানট কন্ট্রোল দ্য ইউজার বিহেভিয়ার, তাহলে আপনাকে সেই ভ্যালিডেশন চেকিং রাখতে হবে, এবং সেই ভ্যালিডেশন চেক করতে গিয়ে ওই এক্সেপশনটা যখন হবে ওইটাকে আপনার ওই ভ্যালিডেশন মেথডের মধ্যে গিয়ে ক্যাচ করে হ্যান্ডেল করতে হবে। স্যার, পাসওয়ার্ড স্ট্রিং দিয়ে করলেই তো হয়। পাসওয়ার্ডের কথা বলি না, এই ধরেন আপনার স্যালারি আপনি স্ট্রিং এ নিলেও তো আপনাকে পার্স ফ্লোট করতে হবে না? হ্যাঁ স্যার, তখন তো এক্সেপশন হবে স্ট্রিং দিয়ে করি। এক্সেপশন তো হবে, কারণ আমার স্যালারি তো আর স্ট্রিং না, আমাকে তো ওটা স্যালারি ফিল্ড তো ফ্লোট, তো ওটাকে তো আমি পার্স ফ্লোট করে ফ্লোটে রাখবো। তো পার্স ফ্লোট করতে গিয়েই তো এক্সেপশন হবে যদি ওখানে আমার কোনো লেটার চলে যায়, বা ডট যদি ভুলে একটার জায়গায় দুইটা চলে যায়, তাই না? ওখানে 0 to 9 ছাড়া যে কোনো ক্যারেক্টারই আপনি যদি ইনপুট করেন টেক্সট ফিল্ডে, পার্স ফ্লোট উইল ফেল। তো তখন ওখানে কি এক্সেপশন হবে? নাম্বার ফরম্যাট এক্সেপশন হয়ে যাবে, ইনপুট ফরম্যাট এক্সেপশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, আপনি অন্য এক্সেপশন ফেস করেন নাই, কারণ আমরা খুব লিমিটেড কিছু জিনিস টেস্ট করেছি সেই জন্য। কিন্তু আপনি যখন একটা ফুল ফ্লেজড অ্যাপ বানাবেন তখন বিভিন্ন ধরনের এক্সেপশন হবে, হ্যাঁ, রান টাইম হবে। আপনি যদি দেখেন এক্সেপশন ক্লাসটাই যদি দেখেন ইটসেলফ, ওর কতগুলো সাব ক্লাস, তাই না? আপনার এই যে ক্লাস ফরম্যাট এক্সেপশন হতে পারে, ইন্টারাপ্ট দিয়ে যদি আপনি একটা, ধরেন আমার এই রান করতেছে, হঠাৎ করে আমি টাস্ক ম্যানেজার দিয়ে ওটাকে ফোর্স স্টপ করাইলাম, তাহলে কি আমি ইন্টারাপ্ট করলাম, তাই না? তো তখন আমার একটা এক্সেপশন হবে। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে এক্সেপশন হইতে পারে, শুধু যে আইও রিলেটেড তা না। আপনার ডাটা ফরম্যাট, ওই যে আপনি যখন কাস্ট করবেন, কাস্টিং যদি কম্প্যাটেবল না হয় তখন ডাটা ফরম্যাট এক্সেপশন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো এখানে এই যে পার্টস রিলেটেড বহু এক্সেপশন আছে, হ্যাঁ, অনেক ধরনের সার্ভার রিলেটেড বহু এক্সেপশন আছে, টাইম আউট রিলেটেড বহু এক্সেপশন আছে। তো কাজেই এটার কোনো শেষ নাই। তো কাজেই আপনি যখন একটা সত্যি ফুল ফ্লেজড কমার্শিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করবেন ওভার 6 months ফর অ্যান অর্গানাইজেশন, তখন আপনাকে অনেক ধরনের এক্সেপশনে ডিল করতে হবে। এবং তখন যেটা হবে যে আপনার একটা লার্জার টাস্ক করতে গিয়ে আপনি মডুলারাইজেশন করার জন্য আপনি হয়তো ছোট ছোট সাব টাস্কে ভাগ করবেন। তো ছোট ছোট সাব টাস্ক গুলো থেকে এক্সেপশন হতে পারে, বাট ওভারঅল টাস্ক থেকেও আপনার এক্সেপশন হতে পারে আউটসাইড অফ দ্য সাব টাস্ক। তখন আপনি নেস্টেড ট্রাই ইউজ করবেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, নাও ইউ ক্যান অলসো হ্যাভ ট্রাই ইনসাইড এ ক্যাচ ব্লক। এখন ক্যাচ ব্লকে যে আপনার যে হ্যান্ডলিং কোড, ওকে, exception handling code itself may fail and cause exception. তো তার মানে আপনি যদি চান ক্যাচ
ক্যাচের মধ্যেও আপনি ট্রাই আনতে পারেন। তাইলে আপনি হ্যান্ডলিং কোডটাকে এই ক্যাচের ট্রাই রাখলেন, সো দ্যাট ক্যাচের হ্যান্ডেল কোড থেকে যে কোড এখানে যদি আবার এক্সেপশন হয় তার জন্য আপনি আবার স্পেসিফিক ক্যাচ রাখতে পারেন। মাল্টিপলও রাখতে পারেন। তাহলে ট্রাইয়ের ভিতরে যে শুধু ট্রাই তা না, ক্যাচের ভিতরেও ট্রাই হতে পারে, কারণ ক্যাচ অলসো কন্টেন সাম স্টেটমেন্ট, সেখানেও এক্সেপশন হতে পারে। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ট্রাই, ক্যাচ এগুলো দেখলাম। এরপর আসেন ফাইনালি। ফাইনালি একটা ব্লক, নো ম্যাটার হোয়াট, whether exception occurs or not, it will be executed. তার মানে আমরা যদি চাই যে আমার ট্রাই ব্লক যদি সাকসেসফুলি কমপ্লিট হয় তাহলেও আমি ফাইনালি ব্লক এক্সিকিউট করব, আর যদি ট্রাই ব্লক মাঝপথে ছেড়ে দিতে হয় ক্যাচ ব্লকে গিয়ে হ্যান্ডেল করে, ইভেনচুয়ালি আমি সেক্ষেত্রেও ফাইনালি এক্সিকিউট করব। তাহলে ফাইনালি ব্লক হচ্ছে একটা গ্যারান্টেড ব্লক টু বি এক্সিকিউটেড নো ম্যাটার whether exception occurs or not. তাহলে এক্সেপশন যদি হয়, কন্ট্রোল ট্রাই থেকে বের হয়ে যাবে, ক্যাচে ঢুকবে, যে ক্যাচ ম্যাচ করবে প্রথম, এবং ক্যাচ থেকে বের হওয়ার পরে সে ফাইনালিতে চলে যাবে। আর এক্সেপশন যদি না হয় তাহলে ট্রাই থেকে সে ডাইরেক্ট ফাইনালিতে চলে যাবে। তাহলে গ্যারান্টিড এক্সিকিউশন। ওকে, এখন দেখেন আপনি যদি ফাইনালি ব্লক দেন তাহলে আমরা জানি যে ক্যাচ ব্লক ছাড়া ট্রাই হবে না, কারণ ট্রাই ফেল করলে কি হবে, তাহলে তো আমার একটা হ্যান্ডলিং রাখতে হবে, তো সেই জন্য ক্যাচ ব্লক ম্যান্ডেটরি। কিন্তু যদি আপনার ফাইনালি ব্লক থাকে তাহলে কম্পাইলার আপনাকে অ্যালাউ করবে যে ক্যাচ ব্লক না দিয়েও আপনি ট্রাই রাখতে পারবেন, সেক্ষেত্রে অন্তত ফাইনালি রাখতে হবে। ইন দ্যাট কেস দ্য ফাইনালি ব্লক উইল অ্যাক্ট অ্যাজ দ্য হ্যান্ডলিং ব্লক। ওকে, কিন্তু ফাইনালি ব্লকের কোনো প্যারামিটার নাই, তার মানে ফাইনালি ব্লক আপনি শুধু জেনেরিক হ্যান্ডলিং করতে পারবেন। ওকে, যেহেতু কোনো এক্সেপশন ফাইনালি ব্লক রিসিভ করবে না, অ্যাজ এ রেজাল্ট এক্সেপশন স্পেসিফিক হ্যান্ডলিং পসিবল না, ওখানে শুধু আপনি জেনেরিক কিছু কোড রাখতে পারবেন। এই এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য ফাইনালি ইজ নট সুইটেবল, রাদার ফাইনালি ব্লক ইজ ইউজড টু অ্যাকচুয়ালি ডু দ্য হোয়াট টু সে, যে আপনি যখন একটা কনক্লুসিভ ওয়ার্ক, আমি যদি ওইভাবে বলতে চাই, অর্থাৎ আপনি অনেকগুলো কানেকশন ওপেন করছেন ডাটাবেজের সাথে, ফাইলের সাথে, হ্যাঁ, নেটওয়ার্কের সার্ভারের সাথে, কানেকশনগুলো ক্লোজ করা, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ক্লোজ করার সময় আপনি যদি কোনো লগ জেনারেট করতে চান, ইউসেজ লগ মানে ইউসেজ অফ দ্য অ্যাপ্লিকেশন, ক্লোজ করে দিচ্ছেন, ক্লোজিং করার সময় আপনি একটা লগ জেনারেট করতে চান যে কোন আইপি থেকে করেছে, কোন ইউজার অ্যাপটা ইউজ করছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত লগড ইন ছিল, এগুলো ধরেন আপনি একটা মানে একটা ক্লোজিং অ্যাক্টিভিটি হিসাবে অ্যাপ্লিকেশনটা যখন ক্লোজ হবে তখন আপনি একটা লগ ফাইলে বা ডাটাবেজে একটা লগ এন্ট্রি করতে চান, অল দ্য কানেকশনস আপনি ওপেন করতে চান, তাহলে এই কাজগুলো ইরেসপেক্টিভ অফ এক্সেপশন হোক বা না হোক আপনি করতে চান। এক্সেপশন হলেও করতে চান, এক্সেপশন হলেও আপনি লগ জেনারেট করতে চান যে কে ইউজ করলো, কতক্ষণ করলো, এবং যে এক্সেপশন হয়েছে সেই তথ্য সহই আপনি লগ জেনারেট করতে পারেন। এক্সেপশন না হলেও আপনি লগ জেনারেট করতে চান ফর ডেটা অ্যানালাইসিস, হ্যাঁ, বা মনিটরিং পারপাস। এবং আপনার যে ডাটাবেস, ফাইল, নেটওয়ার্ক, সার্ভারে আপনি যে কানেকশনসগুলো ওপেন করছেন সেগুলো এক্সেপশন না হলেও আপনি ক্লোজ করতে চান, এক্সেপশন হলেও আপনি ক্লোজ করতে চান, কারণ কানেকশনগুলো ক্লোজ করাটা ইম্পর্টেন্ট, নাহলে ফাইল রিলিজ হবে না। তাহলে ওই ধরনের কাজগুলোই আসলে ফাইনালি ব্লকে আমরা রাখবো। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। তাহলে আজকে আপনাদের সময় শেষ, আমাকে যে থ্রোস এটা একটু রিমাইন্ডার দিয়েন নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসটা কি আমরা কি অনলাইনে করব না কি করব? স্যার অফলাইন হলে আই গেস বেটার হইতো। অফলাইন বেটার হতো স্যার। তাহলে আপনারা কি আসবেন? রেডি করছেন? স্যার আমাদের কয়েকজনের ক্লাস, লাইক আমার ক্লাস স্যার সবগুলোই অনলাইনে। এখন হচ্ছে স্যার এটা অফলাইন হলে আমার এটার জন্য আইবি এসে আবার পরে ক্লাস অনলাইনে করতে হবে। আচ্ছা, অফলাইনে কারা কারা আসতে চান একটু বলেন দেখি।
স্যার আমি চাই। একজন, আমিও স্যার চাই। দুইজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি আমরা হাইব্রিড করতে পারি। আমরা ওই ক্লাসে গুগল স্ক্রিন শেয়ার করে আমরা হাইব্রিড করতে পারি। তো যারা ফিজিক্যালি করতে চান তারা আসেন, আর যারা দূরে আছেন তারা অনলাইনে কানেক্ট করেন। স্যার একটা ছোট্ট ইস্যু নিয়ে কথা বলতাম। অ্যাকচুয়ালি স্যার আমি ফার্স্ট কুইজটা আনফরচুনেটলি মিস করছি। এখন স্যার কুইজটা তো আমাদের তো 3টা কুইজ হওয়ার কথা ছিল, এখন কিভাবে কি করবো বুঝতেছি না স্যার। সো আপনার সঙ্গে দেখা করতাম, বাট ভাবলাম যে অনলাইনে বলে দিই স্যার। এখন বিষয়টা হলো যে আমাদের তো স্কুল থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এক্সট্রা কোনো কিছু না নিয়ে আমরা একটা ইম্প্রোভাইজ গ্রেড অটো করে দিব। এখন আপনার এই বিষয়টা তো আমি আসলে স্কুল বা ডিপার্টমেন্ট লেভেলে কথা না বললে কিছু বলতে পারছি না। হ্যাঁ, তো যেটা টক, আর যদি আপনার ইম্প্রোভাইজ গ্রেড হয় তাহলে তো হলোই। আপনি মিডে কত পেয়েছেন? স্যার মিডে 52। মিডে মোটামুটি পেয়েছেন, বুঝতে পেরেছেন? এখন এখন এই ধরনের সিচুয়েশনে মানে কি করা হবে সেটা আসলে আমি জানি না। হ্যাঁ, সো আই নিড টু টক। ঠিক আছে, ওকে স্যার, প্লিজ একটু দেখেন। আর স্যার আমার মেডিকেল রিপোর্টও আছে, আজ ফিজিক্যালি সিক। না মেডিকেল রিপোর্টের তো প্রয়োজন নাই। প্রয়োজনটা হলো যে মানে এটা তো আসলে একটা মানে কালেকটিভ সিদ্ধান্তের ব্যাপার। তো আমাদের স্কুলে যেটা আলোচনা হয়েছে যে আমরা নিজেরাই আপনাদেরকে একটা গ্রেড ইমপ্রুভ করে দিব। হ্যাঁ, তো তাতে তো আপনার সাথে কভার হয়ে যাওয়ার কথা। আপনি একটাও দেন নাই। এখন সেইটা ইমপ্রুভমেন্টে আমাদের তো একটা পলিসি আছে অটো গ্রেড ইমপ্রুভ করার। তো সেখানে যদি সেটা কভার হয়ে যায়, মানে আপনি নরমালি যে গ্রেডটা পেয়েছেন সেটা থেকে একটা বেটার গ্রেড আপনি পাবেন। ওকে স্যার। আসলে স্যার 10 মার্ক তো এজন্য একটু ভয়ছিলাম যে 10 এর মধ্যে অ্যাটলিস্ট যদি 5ও পাইতাম হয়তো অ্যাটলিস্ট একটা গ্রেড আমি বেটার পাইতাম, এটাই চিন্তা ছিল স্যার আসলে। সেটাই, কারণ এখন বললাম সেটা করতে পারলাম না, বুঝেন নাই? তা আমি লেট মি টক। জি স্যার, প্লিজ একটু দেখেন স্যার, কথা বলে কি হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা শেষ করছি আজকের মতো।